আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমাদের আজকে রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্ট হয়ে গেল। সি ইউনিট যারা ছিলা তাদের অনেকেরই হয়তো আমাদের চান্স হয়ে গেছে, আবার অনেকের হয়তো সিরিয়াল পেছনে বা আশানুরূপ ফলাফল পায়নি। সামনে আমাদের যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে জিএসটি অ্যাডমিশন, লাস্ট পরীক্ষা বলতে পারে এবং সবচেয়ে বড় পরীক্ষা আমাদের জিএসটি সায়েন্স থেকে। তো এই পরীক্ষার প্রস্তুতি এখন আসলে বেশি সময় নাই, 5-6 দিন আছে। তো এটা নিয়ে কোনো কথা বলার দরকার নাই যে প্রস্তুতি কিভাবে নিব হ্যান ত্যান, কারণ সময় নাই। এখন যা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সাজেশন সাজেশন বা আমরা যে পড়াগুলো পড়ছি কি টাইপ প্রশ্ন আসতে পারে। আমরা যতদূর জানি যে প্রশ্ন করবে মাওলানা ভাসানী, সো সেখান থেকে তাদের কি টাইপ প্রশ্ন হয়, লাস্ট বছর কি টাইপ প্রশ্ন ছিল, মানে লাস্ট বছর বলতে তারা যখন পরীক্ষা শেষ করছে তখন কি টাইপ প্রশ্ন ছিল, এগুলো একটু দেখার আমাদের এখন সময়, এর বেশি আর কিছু দেখতে হবে না। সো আজকে আমরা তোমাদের এই সাজেশনের যে ধারাবাহিকতা সেটার প্রথম ম্যাথ অংশটুকু দেখব। ম্যাথ নিয়ে যে কথাটা শুরুতেই বলবো তোমাদেরকে, আমরা আগে সাজেশন পার্টে যদি চলে যাই, খেয়াল করে দেখি ম্যাথ নিয়ে তোমাদেরকে যে কথাটা বলবো ভাইয়া, আমরা ম্যাথটা ভয় পাই। জিএসটিতে যে ঘটনাটা আমার ঘটতেছে, যে জিএসটিতে আমাদের অলমোস্ট তুমি দেখবা যে 100 মার্কের যে 25-25 করে 4 ভাগ, এইখানে না আমাদের সময় কুলাইতে আমরা পারি না। কারণ কি? কারণ হচ্ছে ফিজিক্স করতে যাই আমার দেখা যায় যে ফিজিক্সে আমি 25 থেকে 30 মিনিট খেয়ে ফেলাই, কেমিস্ট্রিতে আমি দেখা যায় যে এরকম 20 থেকে 25 মিনিট খেয়ে ফেলাই, বায়োলজিতে আমি 15 মিনিট সময় দেই। ম্যাথ এমন হয় যে আমার দেখারই সময় থাকে না। আমি একদম দেখি না ম্যাথ কি হচ্ছে না হচ্ছে, ম্যাথের বিষয়টা বা ম্যাথের প্রশ্ন কেমন আসছে সেটাও আমি দেখি না। ফলে কি হয়, বিগত 2 বছরই আমরা দেখছি ম্যাথ খুবই ইজি আসছে, কিন্তু আমরা প্রশ্নই দেখি নাই, প্রশ্নপত্র পড়েই নাই, যে সময় পাই নাই, ফলে ম্যাথ দাগাই নাই। আরেকটা বিষয়, ফলে আমার অনেকগুলো সম্ভাবনা, 25টা প্রশ্ন আমি দেখতেছি না। যদি এমন হইতো তুমি ম্যাথ দাগানোর সময় পাইতা, 12টা ম্যাথ পারতা। এটা আমার হয় না। সেকেন্ড কথা ভাইয়া, আমরা দেখছি যে এই যে দেখো 36-37 এই মার্কস নিয়েও কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, তাদের সিট আসতেছে। তুমি এটা খেয়াল করে দেখবা তোমার আশেপাশে, তুমি যদি সেকেন্ড টাইমার হও, এখানে অনেক সেকেন্ড টাইমার আছে, তারা খেয়াল করে দেখতে পারবা যে এখানে কিন্তু এই ঘটনাটা ঘটে। তোমার সাথে যে বন্ধুরা ছিল 36-37 এই নাম্বার নিয়েও কিন্তু একটা সিট আছে। আবার অনেকে ভালো বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো নাম্বার নিয়ে হয়তো খোঁজ খবর রাখে নাই, যেমন গণবিজ্ঞপ্তি দেয়, তখন তোমরা কিন্তু এই নাম্বার নিয়ে ভর্তি হতে পারো। তাইলে সাজেশন থাকবে ভাইয়া, তুমি সব জিএসটির ক্ষেত্রে ম্যাথ অংশটুকু একটু দেখার চেষ্টা করবা যে ম্যাথে কি কি প্রশ্ন আসছে। হয়তো ফিজিক্সের চেয়ে ম্যাথ সহজ হবে। এবছর ঢাকা ইউনিভার্সিটিতে তো ফিজিক্স ছিল বাস, ম্যাথ ছিল সোজা। এই ঘটনা ঘটতে পারে, তোমার যদি ম্যাথের প্রিপারেশন থাকে ম্যাথটা দেখবা। আর দ্বিতীয় কথা, তোমার টার্গেট, তোমার প্রিপারেশন যদি খুবই খারাপ হয়, 45 ইনাফ নাম্বার, 40 হইলেও চান্স হইতে পারে, এর নিচে আসলে প্রশ্ন ভেদে চান্স না হওয়া সম্ভব না। এখন আমরা আসলে এত কিছু পড়ার সময় আমাদের নাই, আমরা জাস্ট তোমাকে এই সাজেশনটা দিয়ে দিব, যারা চাও পেজে নক দিয়ে নিয়ে নিও। হ্যাঁ, পেজে নক দিয়ে এই সাজেশনটা তুমি নিয়ে নিও, যে ভাইয়া এই সাজেশনে কি কি আছে আমাদের একটু আমরা যদি দেখি। এটা আমাদের আসলে প্রথমত তোমার এই যে সাজেশনে প্রথমে যে সূত্র দেয়া আছে, এখান থেকে তুমি কি কি টাইপ সূত্র পাবা, যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স থেকে আমার মূলত এই 4টা সূত্র পড়লেই এখন চলবে, এর চেয়ে বেশি কিছু জানতে হবে না। দ্বিতীয় অংশে দেখো আমরা প্রকারভেদ অর্থাৎ টাইপ ভিত্তিক যে প্রকারভেদ আছে সেটা দিছি। বড় হচ্ছে না কেন, 1 মিনিট। আহারে, 1 মিনিট একটু। সাকিব, ওই পেনটা কই? চেঞ্জ হয় না। হুম হুম, নিয়ে গেছেন কি ওরা? আচ্ছা, খেয়াল করে দেখো আমাদের প্রথম টপিকটা আছে। সেকেন্ড টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের এই সেকেন্ড টপিকটা, তোমরা একটু দেখে নিবা, যেটা হচ্ছে আমাদের কি মাত্রা ও সমীকরণ। মাত্রা ও সমীকরণ, এইখান থেকে এই প্রশ্নগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা মাত্রার জিনিসটা কি জানি, যে গুণের ক্ষেত্রে সাধারণত যদি দুটা ম্যাট্রিক্স হয়, এদের গুণের ক্ষেত্রে তোমার কি হতে হবে, সারি আর কলাম
প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কার সমান হইতে হবে, সারির সমান হইতে হবে। ঠিক তখনই আমরা কি করতে পারবো, ঠিক তখনই আমরা এটার কলাম আর বি ম্যাট্রিক্সের কার সমান হইতে হবে, সারির সমান হইতে হবে। তখন আমরা গুণ করতে পারবো আর সমান দুইটা জিনিস চলে যাবে, বাকি যা থাকবে সেটাই হবে কি আমাদের নির্ণেয় নতুন ম্যাট্রিক্সের তোমার মাত্রা। সো এই মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রা, এই মাত্রা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা একটু দেখে নিবা ম্যাট্রিক্সের মাত্রাটা। 1 নাম্বার স্লাইডে যদি আমরা চলে যাই, কাজ করে না কেন? সাকিব, ভাইয়া, সাকিব ভাইয়া, এর কাজ করে না কিছুই, মানে কিসে পেজে, তাইলে তো ক্লাস, এটা ক্লাস তো একটু কেটে আবার ক্লাস দিবা। কেটে দাও ক্লাসটা, কিন্তু আমি তো এখান থেকে দিতে পারতেছি না কিছুই, কেটে আবার দাও। আচ্ছা, তাহলে এখান থেকে ক্লাস তো এই পারে আসো, জুমও হয় না, এই যে এখন হয়েছে, এটা চেঞ্জ হয় না খালি। আচ্ছা, খেয়াল করে দেখো, আমাদের একটু ঝামেলা ছিল, আমরা সেটা আশা করি ওভারকাম করে ফেলছি। দেখো, প্রথমে যে অংশটুকু আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ। এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে, কারণ লাস্ট যে পরীক্ষাটা ছিল সেখানে কিন্তু মাওলানা ভাসানী থেকে ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে প্রশ্ন আসছিল। কই থেকে? এই যে দেখো 7 নাম্বার প্রশ্নটা, এইটা প্রশ্নতে ছিল, এই প্রশ্নটা 7 নাম্বারটা পরীক্ষায় ছিল আমাদের, যে এই যে খেয়াল করে দেখো, এই জিনিসটা পরীক্ষাতে ছিল। হ্যাঁ, এই জিনিসটা পরীক্ষাতে ছিল যে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। আমরা কিন্তু একটা ট্রিক্স জানি, যখন পড়ছি দেখছি যে প্রতিসাম্য হওয়া মানে কি, প্রতিসাম্য মানে হচ্ছে এই যে কর্ণ বরাবর, এই যে কর্ণ বরাবর যে মানগুলো থাকবে তারা সব সময় কি হবে, সমান হবে, তাই না? যেমন মান এবং চিহ্ন, যেমন দেখো এটা 0 0 -1 -1, এর তাহলে কর্ণ থেকে আছে 4, এই যে অ্যান্সার তখন 4 হবে। একইভাবে যেহেতু এই প্রশ্নটা আসছিল, এবার ইম্পর্টেন্ট প্রশ্ন হইতে পারে আমাদের কি পরেরটা, অর্থাৎ বক্র প্রতিসম। আমরা এটা জানি যে প্রতিসম মানে কি, প্রতিসম হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে, এ হবে, আর বক্র প্রতিসম মানে কি, ট্রান্সপোজ ইকুয়ালস টু কি হবে, মাইনাস এ হবে। হ্যাঁ, এখন বক্র প্রতিসম দুইটা শর্ত ছিল। 1 নাম্বার শর্ত হচ্ছে এই যে কোণাকানিতে যে মানগুলো আছে তারা অবশ্যই সমান হবে, তবে চিহ্ন হবে উল্টা, মানে 0তে তো আর -0 হয় না। এখানে খেয়াল করো, এটা যদি -1 হয় এটা হবে +1, এটা যদি 4 হয় এটা হবে কি -4। নিচে এসে দেখো, এই যে -2 এটা হয়ে গেছে +2, -5 এটা হয়ে গেছে +5, 3 এটা হয়ে গেছে -3। এখন কথা হচ্ছে ভাই, আরেকটা শর্ত ছিল, তাহলে 1 নাম্বার শর্ত আমরা এখানে ধরতে পারছি মাইনাস হবে। সেকেন্ড শর্ত ছিল কর্ণ বরাবর মানগুলো কি হবে, 0 হবে, কর্ণ বরাবর যে ভুক্তি আছে তার মানগুলো 0 হবে। তাহলে a = 0, b = 0, c = 0 হবে। আমাকে এটাই বের করতে বলছিল, অ্যান্সার কি হবে, বি নাম্বারটা অ্যান্সার, তাহলে আমাদের বি নাম্বারটা। ঠিক আছে, দেখো আমাদের প্রকারভেদ থেকে এই জিনিসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনটা প্রতিসম হবে কোনটা বক্র প্রতিসম হবে, এই দুটো জিনিস তুমি জাস্ট মনে রাখবা। যদি তোমার পড়া থাকে ভালো, না থাকলে একবার দেখে নিবা, এখান থেকে আমাদের আর কিছু পড়তে হবে না। আমরা যদি বুঝছি, এবার আমরা যদি সেকেন্ডটাতে চলে আসি, আমরা যদি সেকেন্ড অংশে চলে আসি, যেটা একটু আগেই বলছিলাম যে মাত্রা থেকে আমাদের কি থাকবে, মাত্রার গুণ থেকে আমাদের অবশ্যই প্রশ্ন থাকবে। একটু আগে আমরা এই জিনিসটা আলোচনা করছি যে আমাদের 3টা ম্যাট্রিক্স বা 2টা ম্যাট্রিক্স দিয়ে দিবে, তাদের অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হইতে হবে, নাহলে গুণ হবে না। খেয়াল করে দেখো, এখানে আমাকে কি বের করতে বলছে, এই যে a ট্রান্সপোজ b ইন্টু সি প্লাস b ইন্টু সি। ট্রান্সপোজ মানে কি, ট্রান্সপোজ মানে ঘটনা উল্টাই যাবে, সারি কলাম, কলাম সারি হবে। মজার বিষয় হচ্ছে যেহেতু এখানে প্লাস বি দিছে, আমরা জানি যে দুটা ম্যাট্রিক্স তখনই যোগ বা বিয়োগ করা যায় যদি তাদের মাত্রা সমান হয়। তাহলে এই পুরোটার মাত্রা কি হবে, বি এর মাত্রা সমান হবে। তাহলে তোমার যোগটা অ্যাকচুয়ালি দেখা লাগতেছে না, এটা আসলে তোমাকে বি সি গুণ করলেই হয়ে যাবে। বি কত ভাইয়া, বি হচ্ছে এইটা, সি কত ভাইয়া, সি হচ্ছে এইটা। দেখো মিল আছে, এটা কাটা গেল, 5 × 2।
অ্যান্সার কি হবে 5 × 2, এই হয়ে গেল। সো এখান থেকে তুমি একটু এই জিনিসটা দেখে নিবা, মাত্রার গুণ আসতে পারে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট মাত্রার গুণ এখান থেকে, এরপরে যোগ বিয়োগ এটা তো আমরা দেখে নিব। আমরা টাইপ 3 চলে যাব। টাইপ 3 মারাত্মক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের বলতো কি, যেটা হচ্ছে আমাদের এই যে ব্যতিক্রম ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স, এই দুটো থেকে আসার সম্ভাবনা 90% তুমি বলে দিতে পারো। ব্যতিক্রম ম্যাট্রিক্স আমরা জানি কি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের মান 0 হয় সেটাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি। যেমন তোমাকে যখন এই ম্যাট্রিক্সটা অঙ্ক করতে দিবে যে এটা ব্যতিক্রমী হবে কখন, m এর মান বের করো, তুমি জাস্ট এটা নির্ণায়কের যে মান আছে m-2 6 2 m-3 এটা ইকুয়াল টু 0 ধরবা। এরপরে নির্ণায়কের যে নিয়ম, এইদিকে গুণ এইদিকে গুণ, সেটা সমাধান করলে অ্যান্সার যা আসবে সেটা হচ্ছে আমাদের নির্ণেয় বিপরীত ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যে মানের জন্য ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। মজার বিষয় তুমি দেখো, তোমাকে এই যে প্রশ্নগুলো তুমি পড়তেছো ঠিক হচ্ছে নাকি এটা দেখার জন্য আমরা এই সাজেশনের পার্টে কি করে দিছি, এই সাজেশনের পার্টে তোমার অ্যান্সারটা করে দেওয়া আছে। এই যে দেখো অ্যান্সার শিটটা করে দেওয়া আছে। যেমন আমরা যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা দেখাইছিলাম তোমার 3 নাম্বার টপিকসের আন্ডারে, তাই না? এই যে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় না, এই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, তোমার খুব সুন্দর করে সেটার অ্যান্সারটাও করে দেওয়া আছে। তাইলে যে প্রশ্নগুলো আছে তুমি সেগুলো একটু কি করার চেষ্টা করবা, নিজে ট্রাই করার চেষ্টা করবা প্রথমে। যদি নিজে না পারো এর পরিবর্তে তুমি যাই কি করবা, অ্যান্সারটা দেখবা, অ্যান্সার দেখে নিয়ে তুমি একটু সমাধান করার চেষ্টা করবা, তোমার প্রিপারেশন কেমন সেটা দেখার চেষ্টা করবা। এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই অংশটা সাম স্পেশাল টাইপের মধ্যে নির্ণায়কের মান, আমরা ইদানিংকালে এই জাতীয় প্রশ্ন খুব বেশি দেখতেছি ভাইয়া। খেয়াল করে দেখো 3 × 3 আকারের একটা কর্ণ ম্যাট্রিক্স দেওয়া আছে ডি, এই ডি এর একটা মান দেওয়া আছে 20, তোমাকে বের করতে বলছে 2D ইনভার্স, তোমাকে বের করতে বলছে 2D ইনভার্স। এই 2D ইনভার্স মানে কি, তুমি বলতেছো 2D ইনভার্স তার উপর আবার কি মডুলাস, তাই না? সো আমরা এটা লিখতে পারি 1/2D এর উপর মডুলাস। মডুলাস মানে মান, বুঝছি আমি যে ভাই এটা হচ্ছে 2 মডুলাস ডি মডুলাস। যদি কল্পনা করি এই যে ডি মডুলাসের মান দেওয়া আছে 20, বুঝলাম, তাহলে এখানে 2 মডুলাস জিনিসটা কি বা এর মান কি, এটা অ্যাকচুয়ালি ঠিক হয় নাই। আমরা যখন কোনো একটা মান বের করে নিয়ে আসি, এখানে কিন্তু মডুলাস মানে নির্ণায়কের মান, মানে ডিটারমাইনার। সো নির্ণায়কের ভিতর থেকে তুমি দেখবা যে ম্যাট্রিক্স থাকা মানে কি 2 4 6 8, এই 2 সবার সাথে গুণ হয়ে যাইতো, 2 সবার সাথে গুণ হয়ে যাইতো না? সো আমরা যদি কখনো বের করে নিয়ে আসি নির্ণায়কের, এখানে তোমার মাত্রাটা তার পাওয়ার হিসাবে চলে আসে। যেমন এই দুইটাকে তুমি যখন ছাড়াবা অর্থাৎ মডুলাসের বাইরে নিয়ে আসবা, তুমি লিখতেছো 1/20, এই দুইটাকে যখন মডুলাস ছাড়াই দিচ্ছ তখন এই মাত্রাটা তার কি হবে, মাথার উপর চলে আসবে, অর্থাৎ সেটা হয়ে যাবে 2 কিউব। তাহলে 2 কিউবের মান কত 8, আর 8 এর সাথে 20 গুণ করলে কত হবে 160, 1/এই তো 160, তাই না? হয়ে গেছে আমাদের অ্যান্সার 1/160। এখানে মনে হয় ডি এর মান মাইনাস ছিল, ফলে -160 আসছে, এটা হবে ডি এর মান, বোঝা গেছে? এখন আমরা যখনই কখনো এইরকম ডি নির্ণায়ক আকারে পাবো বা মডুলাস আকারে পাবো, যে স্কেলার রাশিটা থাকবে সেটা বের করে নিয়ে আসতে হলে আমাকে মাত্রাটা তার পাওয়ার আকারে দিয়ে দিতে হবে, এটাই নিয়ম, মাত্রাটা তার পাওয়ার আকারে দিয়ে দিতে হবে। যেমন দেখো 40 নাম্বারটা যদি আমরা একটু দেখি, 40 নাম্বারটা সেম ভাবে কি বলছে, এর মান দিয়ে আছে -7 আর এর মান দিয়ে আছে 2a⁻1, সো এটাও কি হবে 2a, এটার মডুলাস এটার মডুলাস, এর মডুলাসের মান হচ্ছে 7, এই যে 2, তাহলে 2 এর মডুলাস কি হবে, 2 এর মডুলাস হচ্ছে যেহেতু কিউব আছে, এখানে -7। আবার এটা চিন্তা করো না যে a মডুলাস মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, না, মান যা আছে তাই। সো এটা হচ্ছে 27টা 56, এই যে অ্যান্সার শেষ, 56 হয়ে গেল। আমরা একটু এই জিনিসগুলো আলোচনা করে মানে এই জিনিসগুলো একটু মনে রাখবো, এখান থেকে এটাই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। যদি বিভিন্ন ক্ষেত্রে তোমার মডুলাস থেকে মান বের করতে বলে তাহলে কি হবে। এরপর আসো ভাইয়া, এরপরে তোমার টাইপ 5 যদি আমরা দেখি একটু, সেটা হচ্ছে অনুরাশি ও সহগুণক। এটা তো আমরা জানি যে কোনো একটা অনুরাশি আর সহগুণক মান বের করে কিভাবে, কোন একটা অনুরাশি বা সহগুণক যদি বের করতে যাই তাহলে আমাকে হেল্প নিতে হয়। খেয়াল করে দেখি অনুরাশি মানে কি আর সহগুণক মানে কি, সহগুণক এখানে নাই, সহগুণক, তাহলে সহ মানে কোনো কিছু সহ, যখনই তুমি চিহ্ন সহ অনুরাশি বের করবা সেটাকে বলা হবে সহগুণক। অনুরাশি কিভাবে বের হয়, তুমি যেই উপাদানের অনুরাশিটা বের করবা, যেমন এখানে বলছে 7 এর অনুরাশি, তাহলে এটা হবে 7,
এটা বাদ, এটা বাদ, বাকি যে মানগুলো থাকবে 2149 এটা নিয়ে গঠিত যে ম্যাট্রিক্স তার মানই হবে নির্ণেয় এই যে 79 7 এর 79। এবার আসবে সহগুণক বললে কি হবে? আমরা জানি এখানে নির্দিষ্ট মান আছে প্রতিটা ভুক্তির, প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে মান আছে প্রতিটা ভুক্তির, এই মানগুলো তুমি যখন সহ নিবা, দেখো 7 এর উপর মান কি ছিল? মাইনাস, এই যে সামনে মাইনাস দিয়ে দিছি, এটা হয়ে যাবে সহগুণক। তুমি যদি চিহ্ন সহ নাও সহগুণক, চিহ্ন ছাড়া নাও 79। বুঝতে পারছি 79 আর সহগুণকের কাহিনী। এবার আসো এই যে ম্যাট্রিক্সের যে আমাদের এখানে ভুল করছে হেডিংটা 79 ও সহগুণক হবে না, হেডিংটা হবে নির্ণায়কের মান, এটা হবে নির্ণায়কের মান। খেয়াল করে দেখো নির্ণায়কের মান যেটা আসে, আমরা জানি যে যে কোনো একটার সাপেক্ষে আমি এটা সাপেক্ষে বিস্তার করব, তারপরে এইটা অথবা কলামের সাপেক্ষে বিস্তার করব, করতে পারি। তবে ম্যাক্সিমাম টাইমে আমরা মানগুলো 0 নিয়ে আসি। যেমন খেয়াল করে দেখবা যখনই প্রশ্নপত্রে তুমি এইরকম সিচুয়েশন দেখবা, যখন তুমি প্রশ্নপত্রে এইরকম সিচুয়েশন দেখবা যে রিপিট হয়ে গেছে চক্রক্রমিক আকারে কোনো কিছু, যেমন খেয়াল করে দেখো এই যে বির পরে সি, সির পরে এ, এর পরে বি, চক্রক্রমিকে ঘুরতেছে না এবিসি, এরকম সিচুয়েশনে মান চলে আসে 0। এরকম সিচুয়েশনে মান কি চলে আসে? 0। এই যে এর পরে বিসি, বির পরে সি এ, সির পর এ বি, মান চলে আসবে 0। হ্যাঁ, এখন ভাই যদি এরকম সিচুয়েশন না থাকে তখন আমরা অ্যান্সার কিভাবে করব? যদি এরকম সিচুয়েশন না থাকে তখন আমরা অ্যান্সার কি করব? তখন তোমাকে যা করতে হবে যে এটার জন্য চাইলে তুমি এটা মুখস্থ রাখতে পারো, কারণ পরীক্ষাতে এই জিনিসটা অনেক বেশি আসে, আসার সম্ভাবনা আরো বেশি আছে। তখন তুমি x = 1, y = 2, z = 3 ধরে নিবা, 3 ধরে নিয়ে এই পুরাটাকে সমাধান করবা, এরপর অপশনে মান বসে দেখবা যেটা মিলে সেটাই কাঙ্ক্ষিত উত্তর। তবে পরীক্ষাতে ইদানিং আমাদের শুধু এই যে চক্রক্রমিকটাই সবচেয়ে বেশি আসে, আর এখানে যেগুলো আছে সেগুলো তুমি প্র্যাকটিস করে নিবা। এই হলো প্রথম অধ্যায়ের পড়া। প্রথম অধ্যায় থেকে আমরা জাস্ট এই কয়টা জিনিসই পড়বো, যেহেতু এর মধ্যে আমাদের ইনশাল্লাহ চলে আসবে। আর তোমার অঙ্কগুলো তুমি করে নিবা, এখানে দেখবা যে সাজেশনের মধ্যে সলভ করে দেয়া আছে, এই যে সব কয়টা অঙ্কই সলভ করে দেওয়া আছে, তুমি তোমার ইচ্ছা মতো 60টা অঙ্ক দেওয়া আছে প্রথম অধ্যায় থেকে, নিজেরা সবগুলোই পারবা, না পারলে সলভটা দেখে নিবা। এরপর আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায় সেটা হচ্ছে আমাদের সরল রেখা। সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে ভাইয়া সরল রেখায়। সরল রেখাতে এখান থেকে তোমার 2টা বা 3টা প্রশ্ন আসবেই। প্রথম যে এখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে এই যে স্থানাঙ্ক। এখানে তোমাকে এক নজরে সূত্রগুলো আমরা দিয়ে রাখছি, তুমি সূত্রটা দেখে নিবা। এখান থেকে যতগুলো সূত্র প্রয়োজন পড়ে আমরা বিস্তারিত আলোচনা করব না। আমাদের যে টপিকটা থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে যে স্থানাঙ্ক। খুবই 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 ইম্পর্টেন্ট। স্থানাঙ্ক থেকে তোমার অঙ্ক আসবেই। আর স্থানাঙ্কটা আমরা বলছিলাম শর্টকাটে তুমি বের করতে পারো শুধু বিন্দুর অবস্থান দেখে। যেমন খেয়াল করো এই যে এইটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? x এর মান মাইনাস, y এর মান প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্ট। আর সেকেন্ড কোয়াড্রেন্টে কোণের মান 90 থেকে বড়, 180 থেকে ছোট, তাই না? 180 থেকে ছোট, 90 থেকে বড়। তাহলে তুমি যেটা খেয়াল করবা 180 থেকে ছোট, 90 থেকে বড় মান কোথায় আছে? এই যে এ নাম্বারে আছে, অ্যান্সার হয়ে যাবে। তাহলে তোমার এই জিনিসটা করে সূত্র করতে হচ্ছে না, জাস্ট বিন্দু কোথায় আছে, x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে 90 থেকে 180 এর মধ্যে যে মান থাকবে সেটাই आंसर। একইভাবে তুমি এই যে এই জিনিসটাও খেয়াল করে দেখতে পারো মাইনাস মাইনাস, তাহলে x এর মানও মাইনাস, y এর মানও মাইনাস অবশ্যই এখানে। আর এটা মানে কি? এটা মানে হচ্ছে 180 থেকে বড় 270 এর চেয়ে ছোট, 180 থেকে বড় 270 এর চেয়ে ছোট, এটা आंसर হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আমরা খেয়াল করি এখানে উল্টা জিনিস দিছে, দেখো 270, 270 মানে কি? 270 মানে হচ্ছে এখানে, এটা কি x এর পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, y এর কোন দিকে? ভাইয়া বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে কার উপর? y অক্ষের উপর অবস্থিত, তাই না? তাহলে y অক্ষের উপর যদি অবস্থিত হয় আমরা কি জানি? x এর মান 0, x এর কোনো ভ্যালু নাই, আর y এর নিচের দিকে মানে কি? সেটা -2, বি নাম্বারটা। তুমি জাস্ট বিন্দুর অবস্থান অথবা কোণের অবস্থান দেখে কি করতে পারবা? মানটা বের করে ফেলতে পারবা। এই যে যেমন 2,270, ক্লিয়ার কিনা? তাহলে 270 মানে কোথায়? এইখানে হবে। 2 মানে কি? নিচের দিকে 2 ঘর আসছে। এই যে y অক্ষের উপর কার মান 0, x এর মান 0, তাহলে x এর মান 0 বি নাম্বার অপশনে আছে, আর y এর মান কত? -2, হয়ে গেল, শেষ। এরকম করে তুমি স্থানাঙ্কটা খুবই 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 ইম্পর্টেন্ট। অনুপাত অতটা ইম্পর্টেন্ট যদি না, তবে এই যে এই অনুপাতটা ইম্পর্টেন্ট, যেটাকে কোনো অক্ষকে ছেদ করে।
অক্ষকে ছেদকারী অনুপাতটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি জানি, যদি অক্ষকে ছেদ করে তাহলে শর্টকাট কি, এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই দুটার অনুপাত হবে অ্যান্সার। সামনে একটা মাইনাস, মাইনাস হচ্ছে তোমাকে অন্তবিভক্তি না বহির্বিভক্তি সেটা বোঝার হেল্প করে, আর ওয়াই হইলে এক্স এর দুইটার অনুপাত, যেটা তোমাকে অন্তবিভক্তি না বহির্বিভক্তি বুঝতে সাহায্য করে। যেমন এটা খেয়াল করে, এখানে কি বলছে, ওয়াই অক্ষকে স্পর্শ করবে, তাই না, ছেদ করবে, তাইলে মাইনাস এক্স দুটার অনুপাত সেটা হচ্ছে 7 মাইনাস 5, মাইনাস মাইনাস কাটা গেল, 7:5। যদি অঙ্কর পর মাইনাস না থাকে সেটা হবে অন্তবিভক্তি, যদি মাইনাস থাকে সেটা হবে বহির্বিভক্তি। এই হইলো আমাদের কথাবার্তা এখানে বিভক্তিকরণ থেকে। এরপরে যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এই যে ভর কেন্দ্র। ভাইয়া ভর কেন্দ্র জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এখান থেকে ভর কেন্দ্রটাও ইম্পর্টেন্ট। এই যে ভর কেন্দ্র তোমরা জানো যে তিনটার গড় করে দিলেই অ্যান্সার চলে আসে, তবে ভর কেন্দ্র থেকে কি করবে, ভর কেন্দ্র দেওয়া থাকবে, তৃতীয় শীর্ষ বের করতে দেবে, এই জিনিসটা তুমি একটু দেখে নিবা। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের আমরা জানি সূত্র বসালেই অঙ্ক হয়ে যাবে। তিনটা রেখা সমরেখ, এগুলো এতটা গুরুত্বপূর্ণ না। এরপরে যে অংশটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঢাল। এই যে ঢাল, ঢাল না পারলে আসলে সরল রেখা পারার কোনো দরকার নাই। এরপরে ইম্পর্টেন্ট জিনিসটা কি ভাই, এরপরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঢাল। তুমি এখান থেকে ঢালের যে সূত্রগুলো আছে, y = mx + c, এটা একটা। সেকেন্ড জিনিস হচ্ছে যদি ax প্লাস, অর্থাৎ একটা সরল রেখা হয়, তাহলে ঢাল m কি হবে, তাহলে ঢাল m হবে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এরপর লম্ব রেখার ঢাল, সমান্তরাল রেখার ঢাল, আরেকটা ঢাল আছে যেটা আসতে পারে, তবে সরল রেখার না, যেটা হচ্ছে কি বক্ররেখার ঢাল। বক্ররেখার ঢাল এই অধ্যায়েরও পড়া না সেটা। আমরা সরল রেখার ঢাল কি করি, সরল রেখার ঢাল এখানে পড়ি, বক্ররেখার ঢাল কোথায় পড়ি, বক্ররেখার ঢাল পড়ি অন্তরীকরণে। অন্তরীকরণে, অন্তরীকরণে, হ্যাঁ, অর্থাৎ dy/dx যেটা আছে সেখানে আমরা পড়ি dy/dx। দেখো এটার সাথে মিল আছে, আমরা সরল রেখার ঢাল পড়ছি মাইনাস এক্স এর মান ডিভাইডেড বাই ওয়াই এর মান, বক্ররেখার ঢাল মিল আছে, সেটা হচ্ছে মাইনাস উপরে হবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, নিচে হবে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। সূত্র দুটার কত সৌখী মানে সূক্ষ্ম মিল আছে। তুমি একটু এভাবে পড়ার চেষ্টা করবা যে ভাইয়া সরল রেখার ঢাল, আমরা অনেক সময় সরল রেখার ঢাল বের করি, কিন্তু যখনই পরীক্ষায় এরকম দেয় x² + y² = 0, 1,2 বিন্দুতে ঢাল কত, তখন আমি বুঝি না যে ঢালটা কেমনে বের করব। তাহলে সরল রেখার ঢাল হলে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, আর যদি বক্ররেখার ঢাল হয় তাহলে সেটা হবে কি মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে থাকবে 2x ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে থাকবে 2y, 2 গেল কাটা। এবার তোমাকে মান বসাইতে হবে, এক্স এর মান 1, ওয়াই এর মান 2, হয়ে গেল। তাহলে সরল রেখা বক্ররেখা দুইটা ঢালই আমরা পড়ে ফেললাম। ঢাল খুবই ইম্পর্টেন্ট, কারণ ঢাল থেকে অনেকগুলো কোশ্চেন হয়। দেখো ঢাল থেকে অনেকগুলো কোশ্চেন হয়, ঢাল এটা একটা কোশ্চেন না। তোমাকে যদি আমি আরো কিছু কোশ্চেন ঢাল থেকে দেখাই, 1 নাম্বার তো হচ্ছে সরাসরি ঢালের মান, ঢাল বের করো সেটা। 2 নাম্বারে হচ্ছে লম্ব কিনা সেই শর্ত দেখাও, লম্ব বা সমান্তরাল কিনা, সমান্তরাল কিনা এই শর্ত তোমাকে দেখাইতে হবে। তাহলে লম্ব কখন হয়, যখন দুইটা সরল রেখার ঢাল কি হয়, গুণফল -1 হয়। m1 * m2 যদি গুণ করি সেটার মান কত হবে, -1 হবে। তখন এই দুইটাকে আমরা সরল রেখাকে কি বলবো, তাদের পরস্পর লম্ব বলবো। এরপর সমান্তরাল কখন হয়, সমান্তরাল হবে m1 = m2, অর্থাৎ ঢাল সমান হইলে রেখা দুটাকে আমরা পরস্পর সমান্তরাল বলবো। এই জিনিস থেকেও প্রশ্ন আসে, অনেক বেশি প্রশ্ন আসে, তোমাকে চেক করতে দেয় যে এর মান কত হইলে বির মান কত হইলে লম্ব হবে সমান্তরাল হবে, তুমি তখন এই দুটা জিনিস দিয়ে বের করো। এরপরে কি আছে, 3 নম্বরে তোমাকে সমীকরণ বের করতে হয়, সমীকরণ, সমীকরণ বের করতে হয়। 4 নম্বরে তোমাকে হচ্ছে মধ্যবর্তী কোণের মান বের করতে হয়, মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ ঢাল দিয়ে কেন হয়, যদি একটা রেখা হয়, যেমন এই যে এই রেখাটা, আমরা জানি m = tan θ ভাইয়া, তাহলে θ = কি হবে, tan ইনভার্স m। এটা হচ্ছে যদি একটা রেখা দেওয়া থাকে তার মধ্যে মানে অক্ষের সাথে তার উৎপন্ন কোণ, তাহলে রেখা দেওয়া থাকবে একটা, বলবে অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সরাসরি tan ইনভার্স m।
যদি দুইটা রেখা দেওয়া থাকে, এটা কার জন্য? এটা হচ্ছে একটি রেখার জন্য। যদি দুইটি রেখা দেওয়া থাকে তাহলে তোমাকে যা করতে হবে সেম কাহিনী, tan ইনভার্স m1 মাইনাস tan ইনভার্স m2, অর্থাৎ দুইটা রেখার ঢাল নিয়ে তুমি তাদের ঢালকে tan ইনভার্স করে বিয়োগ করে দিলেই অ্যান্সার আসবে। এটা তুমি মডুলাস বলতে পারো, কারণ বিয়োগ করার পর প্লাস মাইনাস যেটাই আসুক সেটা আমাদের প্লাসে নিয়ে অ্যান্সার আমরা বলে দিব। তাহলে বোঝা গেছে যে যদি একটা রেখার ঢাল বের করতে বলে অক্ষের সাথে কি করতে হবে? tan ইনভার্স m করতে হবে। যদি কখনো দুইটা রেখার ঢাল বের করতে বলে জাস্ট তোমাকে কি করতে হবে? tan ইনভার্স m1 মাইনাস tan ইনভার্স m2, অর্থাৎ একটা রেখার জন্য যে কাজ করতে সেটা দুইবার করে মাইনাস করে দিবে, অ্যান্সার চলে আসবে। ঢাল এই জন্যই ইম্পর্টেন্ট, এখান থেকে কতগুলো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা টাইপ প্রশ্ন হয়ে যায়। তুমি শুধু ঢাল পড়ো, তোমার পাঁচটা কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো আমরা পরবর্তীতে জাস্ট এই টাইপগুলোই রাখছি, পরবর্তীতে জাস্ট এই টাইপগুলোই কিন্তু আমরা রাখছি। এই যে দেখো, সমান্তরাল রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, দুটি রেখা এক হয়, লম্ব সমান্তরাল হওয়ার শর্ত, সব ঢাল দিয়ে বের হবে। না, লম্ব দ্বিখণ্ডক তো আলাদা। এই যে মধ্যবর্তী কোণ ঢাল দিয়ে বের হবে। মধ্যবর্তী কোণটা একটু আলোচনা করে দিই, কারণ মধ্যবর্তী কোণ পরীক্ষাতে আসার মতো। দেখো মধ্যবর্তী কোণটা দেখো ভাইয়া, আমরা কি বলছি? আমরা বলছি যদি দুইটা রেখা হয় তাহলে মধ্যবর্তী কোণ কি হবে? আগে এটার tan ইনভার্স m বের করবা, মাইনাস এটার tan ইনভার্স m বের করবা, এই তো হয়ে যাবে। তাইলে m কত ভাইয়া? সরল রেখার ডান মানে হচ্ছে মাইনাস x এর মান ডিভাইডেড বাই y এর মান। তাহলে উপরে x কত? x হচ্ছে মাইনাস √3, y কত? 1। তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, tan ইনভার্স তাইলে এটা কি হয়ে যাচ্ছে? √3 মাইনাস, সেকেন্ডটাতে চলে আসো, মাইনাস x এর মান কত ভাইয়া? মাইনাস 1, y এর মান কত ভাইয়া? √3, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে tan ইনভার্স 1/√3। দেখো tan ইনভার্স √3 কত মান ভাইয়া? tan ইনভার্স √3 হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে দুটো বিয়োগ করলে অ্যান্সার কত আসবে? 30 আসবে। এখানে আমরা একটা সূত্র জানতাম, যদি কখনো এই যে tan ইনভার্সের এমন মান আসে যেটাকে কোণে কনভার্ট করা যায় না, এমন যদি সূত্র জানতাম আসতো, তাহলে আমরা একটা সূত্র জানি, tan ইনভার্স m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। দেখো তো এটা কার মতো সূত্র? এখান থেকে আসছে না? বিপরীত ত্রিকোণমিতিতে আমরা সূত্র কোনটা পড়ি? এই যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। ওটা সূত্র কি ছিল? এটা সূত্র ছিল tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy, ঠিক ওইটার মতোই। তাহলে আমরা এক ধাপ এখানে বেশি করি কখন? যখন আমার কাছে এমন মান চলে আসছে যেটাকে কোণে কনভার্ট করা যাচ্ছে না। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার একটু খেয়াল করো ভাইয়া, অক্ষদ্বয়কে ছেদ করে এই টাইপ প্রশ্নতে আমরা কি করব? এটা খুবই ইম্পর্টেন্ট, আলাদা করে কেন পড়তে হয়? কারণ এখান থেকে প্রায় ওই যে ঢালের মতো, একটা ঢাল পড়লে 5টা কোশ্চেন হয়ে যায়, এটা পড়লেও আমার 5-6টা কোশ্চেন হয়। যখনই পরীক্ষাতে তুমি ছেদ আকৃতি দেখবা, তোমার মাথার মধ্যে এটা চলে আসবে x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। এটা হচ্ছে ছেদ আকৃতির চেহারা, মানে সাধারণ রূপ। এখান থেকে আমরা অনেকগুলো কথা বলতে পারি, যেমন এই যে a হচ্ছে x অক্ষের ছেদাংশ, x অক্ষের ছেদাংশ, b হচ্ছে y অক্ষের ছেদাংশ। এরপরে এদের মধ্যবর্তী ছেদকৃত অংশ হবে √a² প্লাস b²। আমি যদি চিত্র তোমাকে দেখাই, এটা দেখতে এরকম হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে এর একটা ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হাফ ab। এই তো এখান থেকে তোমাকে এই মানটা বের করতে বলবে, বি এর মান বের করতে বলবে, মধ্যবর্তী অংশ, ক্ষেত্রফল, এই জিনিসটা বের করতে বলবে, এবং সবার শেষে আরেকটা প্রশ্ন করবে, সমীকরণ বের করো। তাহলে তোমাকে যে কোনো ভাবে প্রস্তুত থাকতে হবে। যখনই তুমি অক্ষদ্বয়ের ছেদকৃত অংশের কথা চিন্তা আসবে, অঙ্কটা এই আকৃতিতে তোমার আনতেই হবে। নিয়ে আসো তুমি 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে ঘটনা কি ঘটবে? 3x প্লাস 4y ইকুয়াল টু 12 হবে। এরপর তোমাকে লিখতে হবে x/4 প্লাস y/3 ইকুয়ালস টু 1। তাহলে আমাকে বের করতে বলছে মধ্যবর্তী খণ্ডিতাংশ, √ এটার উপর স্কোয়ার প্লাস 3 উপর স্কোয়ার, যেটা 5 চলে আসে অ্যান্সার। এরকম করে তুমি অঙ্কগুলো করে ফেলবা ভাইয়া। এখান থেকে সরল রেখা থেকে আমাদের অলমোস্ট 3টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে সেম কথা থাকলো, তোমাকে সবকিছু সাজাই দেওয়া আছে, তুমি জাস্ট এখানে কি করবা? নিজে যদি না পারো একবার চেষ্টা করে দেখবা, ঠিক আছে? এরপর আসো আমরা
অন্তরীকরণের প্রথম অংশ লিমিট থেকে যদি তোমাদের কিছু সাজেশনের কথা বলি, এখান থেকে লিমিট থেকে তো একটা প্রশ্ন থাকবেই। ইম্পর্টেন্ট হচ্ছে আমার কি, ইম্পর্টেন্ট হচ্ছে এই যে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি যদি থাকে, এই জিনিসটা লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি যদি থাকে, এই জিনিসটা যে লবের সর্বোচ্চ পাওয়ার ডিভাইডেড বাই হরের সর্বোচ্চ পাওয়ার, এই অংশ দিয়ে যে অঙ্কগুলো হয় এটা ইম্পর্টেন্ট। এরপরে যে বায়োনোমিনাল আকারে যে এটা থাকে এটাও তোমার জন্য ইম্পর্টেন্ট। আরেকটা জায়গা আছে আমাদের হচ্ছে ত্রিকোণমিতির যে অংশটুকু, এই যে ত্রিকোণমিতির যে অংশটুকু আছে এই অংশটুকু ইম্পর্টেন্ট ত্রিকোণমিতির। এটা একটু তুমি সূত্রগুলো পড়ে নিবা, কারণ লিমিট থেকে সূত্র আসার সম্ভাবনা আছে, সরাসরি সূত্র আসার সম্ভাবনা কি আছে লিমিট থেকে। সেখানে অঙ্কগুলো তোমার দিয়ে আছে ওই সূত্রের আন্ডারে, সরাসরি তুমি একটু করে নিবা, নিয়ে যেটা যেটা পারো না সলভ করে নিবা। তুমি পেজে নক দিলেই এই জিনিসটা তোমাকে শীটটা তোমাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা দেখো দ্বিতীয় অংশ, হ্যাঁ এখান থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অন্তরীকরণ, এটাকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আরেকটা জিনিস এখানে বাদ গেছে, যেটা হচ্ছে অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। অব্যক্ত ফাংশনের অন্তরীকরণটা এখানে অ্যাড হবে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এবং অন্তরীকরণের প্রয়োগ, হেডিং এর মধ্যে আমার বলে দেওয়া আছে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কোনটা আমাকে পড়তে হবে। হ্যাঁ এরপরে আসো দেখো এই যে সূত্রগুলো, তোমরা যেটা ইম্পর্টেন্ট সূত্র প্রয়োজন সেটা পড়বা, যেটা যে এইখান থেকে আমরা এই অব্যক্ত ফাংশনটা দেখে নিব সূত্র, এবং এখান থেকে আমরা পর্যায়ক্রমিকের একটা ছক দেওয়ার কথা ছিল, দেয়া হয় নাই। পর্যায়ক্রমিকের তুমি দেখবা যে কোনো বইতে একটা সুন্দর ছক দেওয়া আছে, যে y = sin x হইলে y⁴n কি, এরপরে y = cos x হলে y⁴n কি, y = 1/x সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হইলে কি, এই ছকটা একটু পড়ে নিবা, এখান থেকে তুমি কিন্তু প্রশ্ন পেয়ে যেতে পারো। এখানে দেখো খুব সুন্দর করে তোমার সবকিছু আলাদা করে দিছি, তুমি প্র্যাকটিস করবা যে বেসিক সূত্র, এরপরে সূচকীয় মানে এর সূত্র থাকলে কেমনে সলভ করবা, রুটের সূত্রগুলো আলাদা করে আমরা দিছি তোমার প্র্যাকটিস যাতে ভালো হয়। ত্রিকোণমিতিগুলো আলাদা করে দেওয়া আছে। এখানে ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে যেটা হচ্ছে আমাদের অব্যক্ত ফাংশন। হ্যাঁ এই যে অব্যক্ত ফাংশনটা তুমি একটু ভাইয়া নিজের মতো করে দেখে নিবা। অব্যক্ত ফাংশন, পরামিতিক ফাংশন, ফাংশনের সাপেক্ষে অন্তরীকরণের, এই যে পর্যায়ক্রমিকের যে কথাটা বলছিলাম, যে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, যে y = যদি 1/x হয় তাহলে 98তম 99তম এই জিনিস কোথায়, তোমার একটা বইতে যদি ছক আছে দেখবা y = 1/x হইলে y⁴n = n ফ্যাক্টোরিয়াল - 1⁴n x⁴n + 1 এই জিনিসগুলো লেখা আছে সুন্দর করে। তুমি যদি এই সূত্র পারো তাহলে এই জিনিসটা তুমি পারবা। যেমন এখানে আমাদের 98 বার করতে বলছে, তাহলে n এর বদলে কত বসাইতে হবে 98, তাহলে এটা হয়ে যাবে 98 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 98 প্লাস মাইনাস হয়ে যাবে প্লাস, আর নিচে হচ্ছে তাইলে কি 98 + 1 99। সো অ্যান্সার কোনটা, সি নাম্বারটা। ওই ছকটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসতে পারে। ভাইয়া এরপর একটু দেখো এই যে অন্তরীকরণের প্রয়োগে অলরেডি আমরা এই জিনিসটা তোমাকে পড়াই ফেলছি। এই পরাবৃত্তর ঢাল দেখো তো, বক্ররেখা পেয়ে গেছি না আমরা, একবার বলছি সরল রেখার ঢাল আর বক্ররেখার ঢাল। ঢাল আসলেই তুমি কি করবা, -x এর সাপেক্ষে অন্তরীকরণ, এটাকে যদি তুমি এক পাশে নাও 4ax - y² = 0, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ কি হবে, x এর সাপেক্ষে হবে 4a, y এর সাপেক্ষে অন্তরীকরণ কি হবে, y এর সাপেক্ষে অন্তরীকরণ হবে 2y, তাই না, -2y, তাহলে 2 2 কাটা, এটা হচ্ছে কি 4a, আর y এর মান কি ভাই, y এর মান হচ্ছে 2at, সো a কাটা 4 4 কাটা, অ্যান্সার হচ্ছে 1/t, অ্যান্সার হবে কি 1/t। এই টাইপ কিছু ট্রিকি প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে, যেখানে তুমি বলে দিবা যে ভাই আসলে এটা আমার অন্তরীকরণের পর ঢাল কি হবে। মনে রাখবা ঢাল মানে সবসময় মাইনাস, উপরে x নিচে y। এখন যদি সরল রেখা হয় তাহলে x এর সহগ y এর সহগ, যদি বক্ররেখা হয় তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ, y এর সাপেক্ষে অন্তরীকরণ। আরেকটা মজার জায়গা হচ্ছে যে এইটা ঢাল দিয়েই আসছে। তোমার যদি এইরকম কখনো প্যাটার্ন থাকে যে এবং বলবে x অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আমরা জানি যে নরমালি অ্যান্সার এটা tan θ করে দিলে অ্যান্সার হয়। অর্থাৎ এখানে আছে tan 30, অ্যান্সার হবে 1/√30, বুঝতে পারছো, অ্যান্সার আছে 30, অ্যান্সার হবে কি তাহলে সরি tan 30, আর tan 30 এর মান কি 1/√3, অ্যান্সার হয়ে যাবে এই জিনিসটা। লাস্টে দেখো যোগজীকরণ। যোগজীকরণ আসলে আমাদের প্র্যাকটিসের উপরে, কে কত সুন্দর প্র্যাকটিস করছি সেটার উপরে। যোগজীকরণ খুবই ইজি,
অনেকাংশ সময় যোগজীকরণের সূত্র পরীক্ষা দিয়ে দেয়, সরাসরি সূত্র বসায় অঙ্কটা হয়ে যায়। তোমরা একটু যোগজীকরণটা দেখে নিবা এখান থেকে। ইম্পর্টেন্ট হচ্ছে যে সমখণ্ডিত যে ফাংশন আছে সেটার বেশি সূত্র দেয়া নাই, যেটা যেটা পরীক্ষাতে আসতে পারে সেই ফর্মুলাগুলোই দেয়া আছে। জাস্ট ইম্পর্টেন্ট যদি আমি এখান থেকে ফাইন্ড আউট করি, এটা দেয়া, এটা 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 দেখো এর পরের অংশে যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা ট্যান ইনভার্স, সাইন ইনভার্স আর কজ ইনভার্স দিয়ে পড়ি। কিরে এই অংশটুকু ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, এই তিনটা সূত্রের অঙ্ক আসার সম্ভাবনা অনেক 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 বেশি। এরপরে কি আছে আমাদের, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইউভি এর ফর্মুলা কখনো আসবে না, ওটা তোমার পড়তে হবে না। এখানে তোমাদের সাজেশনটা সুন্দর করে ভাই দিয়ে দেওয়া আছে, তোমরা এটা সলভ করে নিবা এবং অ্যান্সার শিটও দিয়ে দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমরা প্রথম পত্র সম্পর্কে একটা কি পাইলাম, টোটাল আইডিয়া পাইলাম যে প্রথম পত্র আসলে কিভাবে আমরা পড়তে পারি, প্রথম পত্র কি কি পরীক্ষায় আসতে পারে। এখন নতুন করে কিছু পড়ার দরকার নাই, তুমি যা পড়ছো সেগুলো রিভিশন করো। এখানে যে শীটটা দেওয়া আছে সেই শীটটা নতুন করে পড়তে থাকো, তাহলেই ইনশাল্লাহ তুমি কমন যা আছে ভাগ্যে। তবে তোমার লক্ষ্য রাখতে হবে পরীক্ষাতে কোনোভাবেই যাতে তুমি টাইম মিসম্যানেজ না করো। যেটা শুরুতেই বলছি যে ফিজিক্স করতে যায় 30 মিনিট, কেমিস্ট্রি করতে যায় 20 মিনিট, বায়োলজি 10 মিনিট, ম্যাথ দেখার কোনো সময় পাইলাম না, তাইলে কিন্তু পরীক্ষা ভালো যাবে না। পরীক্ষা 4টা সাবজেক্টের জন্যই, 4টা সাবজেক্টই তোমার চেষ্টা করতে হবে দাগানোর। তার মানে তুমি একটু সময় নিয়ে বায়োলজি দেখাইলা, ম্যাথ দেখাইলা, ফিজিক্স দেখাইলা, সব কিছুই তোমার একবার করে দেখা উচিত। এটা হইতে পারে তুমি শুরুতেই একটু পড়ে নিলা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা প্রশ্ন কেমন, ফিজিক্স কঠিন আমি ম্যাথ দেখাই, ম্যাথ কঠিন আমি ফিজিক্স দেখাই, বায়োলজি দেখাই, এরকম করে পরীক্ষা তোমাকে দিতে হবে। সো শিট, এই যে নোট মানে আমাদের সাজেশন আছে, তুমি সেটা পেজে নক দাও, নক দিয়ে পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে।